এ পর্যায়ে আমি ডেকে নেব আমাদের আজকের আয়োজনের বিশেষ অতিথি জনাব জয়দেব কুমার ভদ্র, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ। স্যার, আপনাকে মঞ্চে ডেকে নেব শুভেচ্ছা বক্তব্যের জন্য, এবং আমি সেই সাথে ডেকে নেব বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সফল উদ্যোক্তা জনাব মাহবুব আমিন মিঠু স্যারকে। এই পর্যায়ে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আজকের আয়োজনের বিশেষ অতিথিকে। বরণ করে নিচ্ছেন বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সফল উদ্যোক্তা জনাব মাহবুব আমিন মিঠু স্যার। আজকের আয়োজনের বিশেষ অতিথি জনাব জয়দেব কুমার ভদ্র, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ স্যারকে। উত্তরা আর্টিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত বঙ্গবন্ধু মঞ্চের আজকের বসন্ত বরণ উৎসব। এই উৎসবে আমার পাশে আছেন যিনি উত্তরার সাংস্কৃতিক অঙ্গনের প্রাণপুরুষ, উত্তর জনপদের ঢাকা মহানগরী উত্তর জনপদের মূল সংগঠক, সাংস্কৃতিক সংগঠক মাহবুব আমিন মিঠু ভাই। এখানে অসংখ্য গুণী শিল্পী, সম্ভাবনাময় ছোট্ট ছোট্ট আমাদের সন্তানরা যারা শিল্পী সত্তা নিয়ে বেড়ে উঠছে এবং এই শিল্প সাহিত্য সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা করছেন উত্তরাতে, এরকম সম্মানিত অতিথি যারা আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই মঞ্চে কথা বলার কিছু নেই, কারণ প্রচুর শিল্পী এখানে, ছোট ছোট বাচ্চারা। আমি তো গত ঘন্টা দেড়েকে অনেকগুলি পারফরমেন্স দেখলাম, বিশেষ করে ছোট্ট বাচ্চাদের অসাধারণ পারফরমেন্স এবং তাদের যে উৎসাহ উদ্দীপনা, এই সামনে দিয়ে নেচে নেচে দৌড়ে বেড়াচ্ছে, এইটা দেখাটাই হচ্ছে যে ইম্পর্টেন্ট। আমাদের কথা এখানে বলা কোনো গুরুত্বপূর্ণ কিছু না এবং গুরুত্বপূর্ণ কিছু বলারও নাই। তবে যারা এখানে আমাদের বয়সী বা আরও একটু কম বয়সী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলা যে এই মঞ্চটাও দেখেন যে এইখানে যারা আছেন তাদের বেশিরভাগই কিন্তু শিল্পী, ক্ষুদে শিল্পী, মাঝারি শিল্পী, বড় শিল্পী, কিন্তু সাধারণ জনগণের অংশগ্রহণ কিন্তু খুব বেশি নাই। বা এই এতটা অনুষ্ঠান হচ্ছে, এত প্রোগ্রাম হচ্ছে, এইটা দেখার জন্য যে জনতার ভিড় সেটা কিন্তু নাই। এইটা আমাদের সংস্কৃতির ভয়ের দিক। একজন ব্যক্তির পরিচয়, যেমন আমি জয়দেব ভদ্র পুলিশের লোক, আমাকে যারা চেনেন না তারা আমাকে পুলিশ হিসাবেই চেনেন। তো পুলিশ বললেই তাদের সামনে যে চিত্র ভেসে ওঠে, আমার কথা শুনলে তাদের একই রকম মনে হবে। আবার যারা আমাকে চেনে, জয়দেব শুনলে তাদের মনে কিন্তু এক ধরনের একটা চিত্র ভেসে উঠবে যে এই লোকটা এরকম, ভালো খারাপ, দুষ্টু, বদমায়েশ বা কিছু এইরকম। আপনার পরিচিত প্রত্যেকটা মানুষ কিন্তু এক একজন মানুষের ভাবমূর্তি দিয়ে তার পরিচয়। ওই মানুষ বলতে আপনার সামনে একটা চেহারা ভেসে ওঠে। আমাদের বাংলাদেশে আমরা যদি এলাকাও দেখি, এক একটা এলাকা বললে ওই এলাকার মানুষের একটা ক্যারেক্টার আমাদের সামনে ভেসে ওঠে। যদি বলি নোয়াখালী, তাহলে এই নোয়াখালীর মানুষ মানে এরকম। যদি বলি বরিশাল, বরিশাল মানে এরকম। যদি বলি কুমিল্লা, এরকম প্রত্যেকটা অঞ্চল ভেদে মানুষের চরিত্র ফুটে ওঠে। ঠিক তেমনি বিশ্ব পরিমণ্ডলে একটা জাতির পরিচয় কিন্তু এরকম। যেমন আমরা কাতার বিশ্বকাপ ফুটবল দেখলাম যে জাপানিরা যেদিন জাপানের খেলা ছিল তারা গ্যালারি পরিষ্কার করেছেন, তাদের প্লেয়াররা প্রত্যেক দিন তাদের ড্রেসিং রুম ক্লিন করে রেখে আসছে। তো জাপান শুনলেই কিন্তু মানুষের মধ্যে এরকম একটা ডিসিপ্লিন জাতি, পরিচ্ছন্ন ভদ্র নম্র জাতির চিত্র ভেসে ওঠে। আমি আফ্রিকায় ছিলাম মিশনে, জাতিসংঘ মিশনে। আফ্রিকান কমিউনিটি বললে এক রকমের চরিত্র ভেসে ওঠে। তেমনি বাংলাদেশি যদি শোনে, বাঙালি যদি শোনে, পৃথিবীর যে কোনো জায়গায় তাদের মনের মধ্যে এক রকমের চিত্র ভেসে ওঠে। বাঙালি বলতে এইরকম। আমাদের এখনো পর্যন্ত পরিচয়, বাঙালির ধর্মীয় বোধ খুব তীব্র, বাঙালি ধার্মিক কিন্তু ধর্মান্ধ না। 2-4 জন ধর্মান্ধ থাকলেও গোটা জাতিসত্তা সেটার বিপক্ষে। বাঙালি উৎসব প্রিয়, বাঙালি অতিথিপরায়ণ, বাঙালি নরম মনের মানুষ, বাঙালি আনন্দ করতে ভালোবাসে। এটাই হচ্ছে যে এখন পর্যন্ত আমাদের জাতিসত্তার পরিচয় বাইরের মানুষের কাছে। তো আমরা এই পরিচয়টা নিয়ে এগিয়ে যেতে চাই। আমরা চাই না যে বাংলাদেশ খুব চরমপন্থার দিকে যাক, বাংলাদেশ আফগানিস্তান, ইরাকের মতো অবস্থায় চলে যাক। যদি এটা না চাই, আমাদের প্রত্যেকের করণীয় আছে। সংস্কৃতি বহমান, সংস্কৃতি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এখান থেকে 100 বছর আগের যে সংস্কৃতি সেটা আজকে নাই। আমরা এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন পোশাক পরে দাঁড়িয়ে আছি, অর্থাৎ বাঙালির স্বতন্ত্র পোশাক কিন্তু নাই। আমরা কেউ পাঞ্জাবি, কেউ কোট, কেউ গেঞ্জি, নানান রকম পোশাক।
100 বছর আগে আমাদের পোশাক অন্যরকম ছিল, আমাদের খাদ্যাভ্যাস অন্যরকম ছিল। আজকে ঢাকা শহরে যে অসংখ্য রেস্টুরেন্ট, হোটেল রেস্টুরেন্ট গড়ে উঠছে, মানুষ এখন অনেকেই বাসায় রান্না করা কমিয়ে দিয়েছে, অফিসে যাচ্ছে, রেস্টুরেন্টের খাবার খাচ্ছে, আসার সময় প্যাকেট নিয়ে আসছে। এই কালচারটা গত 8-10 বছরের কালচার। তো কালচারের কিন্তু পরিবর্তন হচ্ছে ব্যাপক। তো এই পরিবর্তন কোনোটা পজিটিভ, কোনোটা নেগেটিভ, কোনোটা ভালো, ভবিষ্যতে ভালো করবে, কোনোটা খারাপ করবে। আমরা যারা মনে করি, যারা সচেতন, তারা সময়ের হাতে এই পরিবর্তনকে ছেড়ে দেওয়া চলবে না। নিজেদের সচেতন প্রচেষ্টা থাকতে হবে যে পরিবর্তন যেন পজিটিভ হয়, ভালো পরিবর্তন হয়। আমরা যদি নিষ্ক্রিয় বসে থাকি, আমরা যদি শুধু দর্শকের ভূমিকায় দাঁড়াই, বিরুদ্ধ শক্তি কিন্তু প্রচণ্ড সক্রিয়। তারা কিন্তু কেউ বসে না, প্রচুর তারা কাজ করে চলেছে প্রচণ্ড সক্রিয়ভাবে। আমরা কেউ অভিমানে, কেউ আত্মহমিকায়, কেউ অনেক বড় হয়ে গেছি, আর দরকার নাই, একজন আরেকজনকে দেখতে পারি না, এই রকম নানানভাবে কিন্তু শুভ শক্তিগুলি বহু ভাগে বিভক্ত। ফলে আমরা দুর্বল, আমাদের ঐক্যের অভাব, আমাদের উদ্যোগের অভাব। সংগঠক দরকার, উদ্যোক্তা দরকার, এবং যারা সচেতন একবারে তৃণমূলে যে কাজ করা দরকার, একবারে রুট থেকে কাজ করা দরকার। এই নগরে বসন্ত বরণ হচ্ছে, এখানে শিমুলও নাই, এইখানে পলাশও নাই, কৃষ্ণচূড়াও নাই। এই গাছগুলিতে কিন্তু নতুন পত্র পল্লব ফুটে না, বসন্তের আমেজ এখানে নাই। এখানে যারা পালন করছেন বসন্তটা শুধু তাদের মনে, তাদের হৃদয়, এই হৃদয়ের বসন্তকে তারা প্রকাশ করছে। আমাদের কাজ করতে হবে তৃণমূলে, যাতে সারা দেশের আমাদের বাচ্চারা এখানে যেভাবে আনন্দ করছে এইরকম আনন্দের মধ্যে বেড়ে ওঠে। আমরা যখন বাইরে যাই, যে কটা দেশে যাওয়ার সুযোগ পেয়েছি, বিদেশের মাটিতে নামলে প্রথমেই যেটা চোখে লাগে, যেখানে বাচ্চাদের কি নিশ্চিন্ত জীবন, ফুটফুটে, প্রত্যেকটা বাচ্চা পুতুলের মতো, এবং এত ফুর্তি, এত আনন্দের মধ্যে, তখন মনে হয় যে আমাদের শিশুদের কথা, আমরা কিভাবে বেড়ে উঠছি। আমাদের শিক্ষাতে আনন্দ নাই, আমাদের সংস্কৃতিতে আনন্দ নাই, এবং যে পরিবেশ প্রতিনিয়ত তৈরি হচ্ছে তাতে আরও ভীতির সংস্কৃতি, আরও একটা অপ্রেশনের সংস্কৃতির মধ্যে কিন্তু আমরা বেড়ে উঠছি। তো এই জায়গা থেকে সচেতনভাবে যদি আমরা কাজ না করি, হয়তো আমাদের জীবদ্দশায় আমরা খুব খারাপ একটা পরিণতি আমাদের কিন্তু দেখতে হবে, আমরা খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ফলে যার যে সামর্থ্য আছে, যার যে অবস্থান আছে, আমাদের সংস্কৃতির চর্চা, আমাদের প্রকৃতিভিত্তিক যে উৎসব অনাদিকাল থেকে চলে আসছে, সেই উৎসবে সকলকে সম্পৃক্ত করা, ধর্মের মানবিক দিককে উপস্থাপন করা। আমরা ধর্ম পালন করব মানবিকতার দৃষ্টিকোণ থেকে, অনুষ্ঠানের দৃষ্টিকোণ থেকে না, এথিক্সের জায়গা থেকে আমরা ধর্ম পালন করব। এই রকম একটা সংস্কৃতির আমাদের গড়ে তুলতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই মিঠু ভাইকে। আমি এখানে 2017 সালে ডিসি ছিলাম, উত্তরা বিভাগের ডিসি ছিলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশে। সেখান থেকে আমি দেখছি যে একমাত্র এই অঞ্চলটাকে ধরে রাখার জন্য আমরা যদি কৃতিত্ব দিই, 90% কৃতিত্ব কিন্তু একজন মানুষ, বাকি সকলে মিলে 10%। তো মিঠু ভাইয়ের মতো অসংখ্য লোক দরকার। আমার এটা ভালো লাগছে যে মঞ্চে যে ইয়াং ছেলে মেয়েগুলি দেখলাম, যে তারা সঙ্গীত শিল্পের মধ্যে তাদের আনন্দ খুঁজে পেয়েছে, শিক্ষার পাশাপাশি এই দিকটাতে আত্মনিয়োগ করেছে। এই জেনারেশনে আমাদের লোকজন দরকার, নিচের জেনারেশনের লোকজন দরকার, ধারাবাহিকতা দরকার, আমাদের জায়গা থেকে পৃষ্ঠপোষকতা দরকার। মিঠু ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে ডেকে এনে সম্মানিত করার জন্য। ওই অর্থে আমি কোনো সংস্কৃতি জোর না, পুলিশের সাথে সংস্কৃতি যায় না। আমরাও ছোটোখাটো সংগঠক, সরকারি চাকরির পাশাপাশি ছোটোখাটো কাজ করি, ভালোবাসেন বলেই বড় একটা মঞ্চে ডেকে এনেছেন। আমি গভীর কৃতজ্ঞতা জানাই, এবং এই আন্দোলন ঢাকা শহর না, ছড়িয়ে পড়ুক সারা দেশে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে উৎসবের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দাদা অত্যন্ত ব্যস্ততার পরেও দাদা যেভাবে বললেন, আমি আপনাদেরকে দাদার বিষয়ে বলি। দাদা কিন্তু এই যে বললেন যে পুলিশ আর সংস্কৃতির ব্যাপারে বললেন, আমার এখানে একটু ভিন্ন ভাবনা আছে, ভিন্নভাবে আমি বিষয়গুলোকে দেখি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং এই সরকারের আমলে পুলিশই জনতা, জনতাই পুলিশ, মানে দাদা
কিন্তু একেবারে তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে উনি সম্পৃক্ত হয়েছেন। আর্ট অ্যান্ড কালচারকে নিয়ে উনি কাজ করেন। ওনার নিজ উদ্যোগে যখন বাংলাদেশ থেকে লাইব্রেরিতে গিয়ে বই পড়ার চর্চা একেবারে উঠেই যাচ্ছে, সবাই মোবাইল দেখে, মোবাইলে লেখাপড়া করে, এমন একটি সময় দাদা কিন্তু দাদার অঞ্চলে একটি লাইব্রেরি করেছে, অনির্বাণ লাইব্রেরি। এবং ওই লাইব্রেরিটার প্রথম থেকেই আমি দাদার সঙ্গে, দাদা আমার সঙ্গে কথা বলেন, আমি ওটার সম্পর্কে জানি। আজকে আমি একটা ছবি দেখলাম, ওই লাইব্রেরিটা প্রায় 3-4 তলা হয়ে গেছে। তো এটা অনেক বড় একটা ব্যাপার যে একটি প্রত্যন্ত অঞ্চলে উনি একটি লাইব্রেরি করেছেন। এছাড়াও অনেক লাইব্রেরিতে দাদা সাপোর্ট দেন। আমার গতকালও কথা হচ্ছিল, দাদা এই যে সিলেটে যখন বন্যা হলো, ওনারা অনির্বাণ লাইব্রেরি থেকে বহু বর্ণাঢ্য মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং উনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ওনার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও কালকে বলেছেন। বিভিন্ন জায়গায় নীরবে নিভৃতে উনি কাজ করে যাচ্ছেন। দাদাকে আমরা বলবো উনি একজন সংস্কৃতি প্রিয়জন, আমাদের ভাই, আমাদের দাদা, আমাদের অত্যন্ত প্রিয়জন। তিনি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকুক না কেন, দাদা সংস্কৃতির পাশেই থাকবে, সাংস্কৃতিক কর্মীদের পাশেই থাকবেন। দাদার জন্য আরেকটা করতালি দেন।